জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কোনো দেশের শীর্ষ নেতার দ্বিপক্ষীয় বৈঠকের নজির বিরল। মঙ্গলবার সকাল 11টায় জাতিসংঘ সদর দপ্তরে এমনই এক বৈঠক অনুষ্ঠিত হয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের মধ্যে। নোবেল বিজয়ী ড ইউনূস বাংলাদেশের সংস্কারের যে লক্ষ্য ঠিক করেছেন তাকে বাস্তবে রূপ দিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকের পর এক ব্রিফিংয়ে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ওই মিটিংটা আমরা বলবো যে খুবই একটা সাকসেসফুল মিটিং ছিল। স্যার বাংলাদেশের যে রেভলিউশন হলো সেগুলোর ব্যাপারে বাইডেনের সাথে কথা বলেছেন এবং বাইডেন বাংলাদেশকে তার ফুল সাপোর্ট জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠকে ড ইউনূস বিগত সরকারের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা এবং দেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ অবদানের কথা জানান। শিক্ষার্থীদের পূর্ণ সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে জুলাই বিপ্লব নিয়ে শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ আর্ট বুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন প্রধান উপদেষ্টা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2024-25 অর্থ বছরে বাজেটে দেশের জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছিল 6.75%। তবে আন্তর্জাতিক দাতা সংস্থা এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি বলছে অর্থ বছর শেষে প্রবৃদ্ধি হবে 5.1%। এর আগে প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল 6.6%। এডিবির এ পূর্বাভাস বিশ্বব্যাংকের দেয়া গত জুনের পূর্বাভাসের তুলনায় কম। চলতি অর্থ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি 5.7% হবে বলে জানিয়েছিল বিশ্বব্যাংক। এডিবির প্রতিবেদন বলছে জুলাই আগস্টের রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ব্যবসা বাণিজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বন্যা, উচ্চ মূল্যস্ফীতি এবং বৈশ্বিক আর্থিক অস্থিতিশীলতার কারণে সামষ্টিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। এসব কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমানো হয়েছে। পণ্য ও জ্বালানির দাম বৃদ্ধি এবং টাকার মান কমে যাওয়ায় খাদ্যপণ্যের দাম আরও বাড়বে বলছে এডিবি। এর ফলে মূল্যস্ফীতি 2 অঙ্কে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। এডিবির পর্যবেক্ষণ বলছে দেশের অর্থনীতিতে দ্রুত সংস্কার প্রয়োজন। রাজস্ব ও আর্থিক নীতি কঠোর করার পাশাপাশি সুদ ও বিনিময় হার স্থিতিশীল করাও গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংস্থাটি। এছাড়া অর্থনীতির বৈচিত্র্যকরণে কার্যকর পদক্ষেপ নেওয়াও জরুরি। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বকেয়া বেতন, হাজিরা, বোনাস সহ বিভিন্ন দাবিতে গত কয়েকদিন শ্রমিক অসন্তোষের কবলে পড়ে গাজীপুর ও সাভার শিল্পাঞ্চল। তবে মঙ্গলবার 18 দফা দাবি মেনে নেয়ার ঘোষণা আসলে স্বস্তি ফেরে শ্রমিকদের মনে। বুধবার সকাল থেকে কাজে যোগ দেন গাজীপুর পোশাক কারখানার শ্রমিকরা। আমাদের দাবি ছিল সরকার যে মাইনে নিছে, আমরা এতে খুশি। আর আমি মনে করি যে সকল গার্মেন্টস শ্রমিকদের কাজে যোগদান করা উচিত। দাবিগুলো দেওয়া ছিল, এগুলো বিজিএম থেকে সরকারের সব একত্রিত বৈঠক হয়ে সব দাবিগুলো মাইনে নেওয়া হয়েছে। মানা নেওয়ার পরে আমাদের সবকিছু সুস্থ সুন্দরভাবে প্র্যাকটিস চলতেছে। সাভার শিল্পাঞ্চলের পোশাক কারখানার শ্রমিকরাও কাজে যোগ দিয়েছেন। উপস্থিতি স্বাভাবিক এবং কোথাও অসন্তোষ দেখা যায়নি বলে জানিয়েছে শিল্প পুলিশ। তবে আর্থিক সংকট ও নিরাপত্তার কারণে এখনো বন্ধ আছে সাভারের 19টি কারখানা। আলোচনার মাধ্যমে এসব বন্ধ কারখানা খোলার চেষ্টা হচ্ছে জানিয়েছে মালিকপক্ষ ও শিল্প পুলিশ। 14টি ফ্যাক্টরি 13 রেখে বন্ধ আছে এবং 5টি সাধারণ ছুটি ঘোষণা আছে। 14টির মধ্যে আপনার 3টি নরায়ণজি আছে। এর মধ্যে কিছু ফ্যাক্টরি আছে আপনার বেতন ভাতা সময়মতো পরিশোধ করতে না পারার কারণে বন্ধ আছে। কারখানার নিরাপত্তায় প্রতিষ্ঠানের নিজস্ব নিরাপত্তা কর্মী ছাড়াও অতিরিক্ত পুলিশ কাজ করছে। এছাড়া শিল্প এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি ও সেনা টহল জোরদার করা হয়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 43টি অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে শেখ হাসিনাকে প্রধান আসামি করে প্রায় 30টি অভিযোগ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের। তবে শেষ 13টি অভিযোগ গুমের। এর মধ্যে বুধবারই দায়ের করা হয় 11টি। আওয়ামী লীগের সময় নিখোঁজ 10 ব্যক্তির স্বজন এবং 2015 সালে 6 মাস গুম থাকা সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা এসব অভিযোগ করেন। এতে শেখ হাসিনা ও তার মন্ত্রিপরিষদের সদস্য এবং র্যাব কর্মকর্তাদের আসামি করা হয়েছে।
5 মাসে ছিলাম, সেখান থেকে আমার বাবা নিখোঁজ। আমি কখনো আমার বাবাকে বাস্তবে দেখিনি, তো আমি চাই যে আমার বাবা ফিরে আসুক। আমরা মামলা করছি, মামলা কপি এখানে জমা দিয়েছি, বিভিন্ন জায়গায় জমা দিয়েছি, কোথাও মামলা করছি, কোনো কাজ পাই নাই। তারপরে আশরাফের কাছে আমার ভাইয়ের মোবাইল পাইছি। প্রসিকিউশন টিম জানায়, গত 15 বছর সহ বিভিন্ন সময়ে গুম হওয়া ব্যক্তি ও স্বজনরা ট্রাইব্যুনালে অভিযোগের অধিকার রাখে। গুমের ঘটনা হয়েছে, জোরপূর্বক আটকে রাখা হয়েছে, বা আদার অ্যাক্টস আন্ডার ইন্টারন্যাশনাল ল, আদার ক্রাইমস আন্ডার ইন্টারন্যাশনাল ল, এরকম সংজ্ঞার মধ্যে যে সমস্ত অপরাধ হয়েছে সেগুলোর ব্যাপারে অবশ্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জুরিসডিকশন আছে। ভুক্তভোগীদের অভিযোগ, র্যাবের বিভিন্ন ক্যাম্পে থাকা গোপন কক্ষগুলো ধ্বংসে নেওয়া হয়নি যথাযথ উদ্যোগ। ওখানে একজন গুম হয়েছে, তার মার সঙ্গে আমার কথা হলো। তার মা বলছে, বাবা আমি শিওর যদি র্যাব 1-এর আয়নাঘরটি উন্মুক্ত করা হতো তাহলে আমি মনে হয় আমার ছেলেকে পেতাম। আয়নাঘর তো একটা প্রতিশব্দ, আসলে এগুলো তো ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আপনার প্রত্যেকটি জায়গা যদি উন্মুক্ত করা হতো, প্রত্যেকটি ফ্যামিলি সান্ত্বনা নিজেকে দিতে পারতো। চিফ প্রসিকিউটর জানান, গুমের ঘটনায় দায়ের করা অভিযোগগুলো নিয়ে ট্রাইব্যুনালের তদন্তের পর হবে চূড়ান্ত মামলার সিদ্ধান্ত। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অভিন্ন জলরাশি নিয়ে 1997 সালে আন্তর্জাতিক আইনটিতে শুধু ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনার কথা বলা আছে। সেখানে চীন সহ উজানের দেশ ও সার্কভুক্ত কোনো দেশ আজও অনুস্বাক্ষর করেনি। তাই ভাটিতে নদীর পানির ন্যায্য ভাগাভাগির জটিলতা দূর হয়নি। পানির হিসাব পেতে নতুন কিছু কৌশল নেয়ার সময় এসেছে। বিশ্ব নদী দিবস উপলক্ষে পানি ভবনে অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার বিষয়ক এক সেমিনারে পানি সম্পদ উপদেষ্টা এ মন্তব্য করেন। আমাদের উজান কিন্তু শুধু ভারত না, আমাদের উজান কিন্তু নেপাল, আমাদের উজান কিন্তু চায়না। আমাদের এই উজানের একটা দেশও এটা স্বাক্ষর করেনি, যেহেতু এটা একটা জাতিসংঘের কনভেনশন। কাজে আমরা যদি অনুস্বাক্ষর করি তাহলে জাতিসংঘকেও আমরা আমাদের কথাগুলো জানাতে পারব। সভায় উপদেষ্টা আরও বলেন, উজানের দেশে নদীর উপর কত বাঁধ ও স্থাপনা নির্মাণ করেছে তার তথ্য দেয় না। এতে ভাটির দেশগুলোতে বন্যার প্রাণ ও সম্পদহানি তীব্র হচ্ছে। এখানে জল ব্যবস্থাপনা ঝুঁকিতে ফেলছে। বৃষ্টিপাতের পরিমাণ কি, পানির পরিমাণ কি, এবং ডিসচার্জ কতটুকুন করা হবে। যেখানে যেখানে স্ট্রাকচার করছে, এটা কেবল ভারত না, চীন করলেও নেপাল করলেও কোথায় কোথায় স্ট্রাকচার হচ্ছে এটা আমাদের জানতে হবে। এটা না জানলে আমাদের পানি ব্যবস্থা সম্পূর্ণভাবে একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। ভারত মিয়ানমারের সাথে বাংলাদেশের 57টি আন্তঃসীমান্ত নদী, এর বাইরেও প্রায় 100 নদী প্রতিবেশী দেশের সাথে প্রবাহিত। এসব পানি নিয়ে দ্রুত আলোচনা হবে বলে জানান পানি উপদেষ্টা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।